প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। প্যাটার্ন 4, ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন। এক খণ্ড জমির মালিক, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি এর নামে রেকর্ড হয়েছে। রেকর্ড বলতে রেকর্ডকে হয়তো বা বোঝাচ্ছে। সিএস, আর এগুলোকে খতিয়ান বলে বা রেকর্ড বলে বা পর্চা বলে, একই জিনিস। তার মানে জমির মালিক একজন, কিন্তু রেকর্ড আরেকজনের নামে হয়ে আছে এক্ষেত্রে। এবং সে সুযোগে খ ওই জমি থেকে কে বেদখল করেছে। যেহেতু রেকর্ডে এর নাম আছে, তাই কে জমির প্রকৃত মালিককে জমি থেকে সরিয়ে ফেলেছে। এবার এর প্রতিকার কি? তো আমাদের বিচার্য বিষয় এখানে এসে আমরা লিখে দেব প্রতিকারটা কি। প্রথমত, ক 9 ধারার বিধান অনুসারে উক্ত জমিটি দখল উদ্ধারের জন্য এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে যদি 6 মাসের মধ্যে মামলা করে। সেক্ষেত্রে এক্ষেত্রে শুধু দখল বিবেচনা করা হয়, ফলে মোকদ্দমা সহজে ও দ্রুত সময়ের মধ্যে প্রতিকার লাভ করা যায়। আর দ্বিতীয়ত, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারার বিধান অনুসারে উক্ত সম্পত্তি দখল, উদ্ধার ও তার অধিকার হিসাবে ঘোষণার জন্য খ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করা যাবে। অর্থাৎ হয় 9 ধারায় অথবা 842-এ মামলা করতে হবে। এটাই উত্তর চাওয়া হচ্ছে। যেহেতু দখল নিয়ে নিয়েছে, তাই শুধু 42 করলে হচ্ছে না, 8টাও লাগছে। এটাকে খাস দখলও বলা হয়। এক ব্যক্তি আপনার নিকটে এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। একই বক্তব্য বেদখল। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন। এবং বলা হচ্ছে, উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিরোধীয় সম্পত্তিতে তার শর্ত আছে। দেখেন, এখানে 9 ধারায় মামলা করা হচ্ছে এবং বিবাদী এসে বলছে আমার শর্ত আছে। 9 ধারায় কিন্তু শর্ত প্রযোজ্য না, তার মানে বিবাদীর এই কথাটা কিন্তু টিকবে না শেষ পর্যন্ত, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট ক্রয় করেছেন। তাহলে বিবাদী প্রয়োজনে আরেকটা 8 ধারায় মামলা করবে, কিন্তু 9 ধারায় মামলায় সত্য আছে আমার এটা বলার সুযোগ নাই। তো ঘটনা বলার পরে নালিশি সম্পত্তি প্রকৃতি আমরা জানবো যে এখানেই ঘটনা বলার পরে বলছি যে আমার আর্জিতে অন্তর্ভুক্ত করব তা নিম্নরূপ। কি কি বিষয় আমি অন্তর্ভুক্ত করব? প্রথমে বলছি 9 ধারায় মামলা করব, সেটা তো বলাই আছে উপরে। এবং কি কি জেনে নিব এবং আর্জিতে অন্তর্ভুক্ত করব, সেটা 1 নম্বরে। নালিশি সম্পত্তির প্রকৃতি, সেটা স্থাবর নাকি স্থাবর হলে সেটা কি প্রকৃতির। নালিশি সম্পত্তির তফসিল, অর্থাৎ কোন আদালতের স্থানীয় এখতিয়ারে আছে, কারণ কোন আদালতে মামলা করব সেটা তো জানতে হবে। আবার মামলা করার জন্য সম্পত্তির যে পরিমাণ সেটা জানতে হবে এবং আনুমানিক মূল্য নির্ণয় করতে হবে। তারপরে মূল্যমান বা তাইদাত নির্ণয় করতে হবে আর্থিক এখতিয়ারের জন্য। তাহলে আর্থিক এখতিয়ার, স্থানীয় এখতিয়ার জানার পরে কিন্তু আমরা মামলা দায়ের করতে পারবো, কোন কোর্টে হবে সেটা জানার পরে। বাদীর দখল, বাদীর বৈধ উপায়ে দখলে ছিল কিনা তা জেনে নেব। মানে বাদী যে এতদিন দখলে ছিল, সেখানে কিভাবে দখলে ছিল, কি উপায় ছিল, সেটা বৈধ ছিল কিনা। এবং বেদখল, বাদীকে অবৈধভাবে বেদখল করা হয়েছে কিনা সেটা নিশ্চিন্ত হব। বেদখলের ব্যাপ্তি, অর্থাৎ কতদিন আগে বেদখল করা হয়েছে, 6 মাসের মধ্যে কিনা। 6 মাসের মধ্যে যদি করা না হয় তাহলে তো মামলা আগে হেরে যাবে। যার বা যাদের দ্বারা বেদখল হয়েছে, অর্থাৎ বিবাদীদের নাম ঠিকানা জেনে নিব। প্রয়োজনীয় প্রমাণাদি এবং কিভাবে দখল করা হলে এই সম্পর্কে যদি কোনো প্রমাণ থাকে সেটা, এই বিষয়গুলো জেনে নেব। এবং আরজিতে কি কি অন্তর্ভুক্ত করব সেটা, বাদী ও বিবাদীর নাম সহ পূর্ণ ঠিকানা। এখানে আপনারা একটু যুক্ত করে নেবেন যে মোবাইল নম্বর, এখানে বাদীর মোবাইল নম্বর, ঠিকানার পরে এবং অথবা আপনি যে বাদীর পরে একটু চিহ্ন দিয়ে উপর দিয়ে লিখে দিবেন যে বাদীর। আচ্ছা, এখানে
নাম সহ পূর্ণ ঠিকানা, তারপরে এবং এর সাথে দিতে পারেন যে বাদী ও মেবাদীর মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর, মানে এনআইডি নম্বর, এই কথাটা উল্লেখ করে দিতে হবে নতুন অ্যামেন্ডমেন্ট অনুসারে। নালিশি সম্পত্তির প্রকৃতি, তফসিল, চৌহদ্দি, পরিমাণ, আনুমানিক মূল্যমান বা তাইদাত ইত্যাদি তথ্য সংবলিত বিবরণ, অত্র আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ার আছে মর্মে ব্যাখ্যা, নালিশি সম্পত্তিতে বাদীর পূর্ববর্তী দখলের প্রকৃতি, নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের প্রকৃতি, নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের তারিখ, অর্থাৎ কারণ উদ্ভব কবে হলো মামলার, কজ অফ অ্যাকশন, তামাদি বিষয়ে বর্ণনা, এবং প্রয়োজনীয় যে দলিল আছে সেগুলো ফিরিস্তি আকারে জমা দিব। দখল পুনরুদ্ধার তথা বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে ডিক্রি প্রার্থনা করব, এই বিষয়গুলো 1 থেকে 9 পর্যন্ত একটা আর্জিতে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ আর্জির মূল যে কন্টেন্ট সেটা এরকম হয়। পরে বলা হচ্ছে বিবাদী যে দাবি করলো যে তার শর্ত আছে বিরোধীয় সম্পত্তিতে বা নালিশি সম্পত্তিতে, সেক্ষেত্রে বিবাদীর সত্য দাবি সংক্রান্ত যুক্তির মূল্যায়ন কি? 9 ধারার বিধান মধ্যে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্য থাক বা না থাক উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। অর্থাৎ অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন, তাকে জোর করে বেআইনি ভাবে তাকে বেদখল করা যাবে না। অর্থাৎ যার সম্পত্তি সে যদি দখলে যেতে চায় তাকে 8 ধারায় মামলা করে দখলে যেতে হতো, এখানে বিবাদীর কথা বলছি। বিবাদী এই বাদীকে জোর করে বেদখল না করে 8 ধারায় মামলা করে এই সম্পত্তি যদি সত্যি তার হয় তাহলে সে আইনগত পন্থায় ডিক্রি নেওয়ার মাধ্যমে কিন্তু সে দখলে যেতে পারতো। কিন্তু জোর করে দখলে যাওয়াটা আদালত মেনে নিচ্ছেন না, কারণ জোর করে দখলে দিলে সেটা বিশৃঙ্খলা হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। ক ক্ষয়ের সত্ত্ব অস্বীকার পূর্বক খকে একখণ্ড জমি থেকে বেদখল করে, তাহলে সত্ত্ব অস্বীকার করছে এবং বেদখলও করেছে। খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মোকদ্দমা করে, তাহলে বেদখল হয়েছে কিন্তু দখল উদ্ধার চায়নি, শুধুমাত্র ঘোষণামূলক মানে 42 ধারায় মামলা করেছে। এই মামলার পরিণতি কি হবে? এই মামলা খারিজ হয়ে যাবে, কারণ আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়নি। সেই কারণেই তো 42 ধারার মতে কি বলা আছে সেটা আমাদের লিখতে হবে। এখানে বলা হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদীকে সতর্কতার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে। আনুষঙ্গিক প্রতিকার বলতে যদি দখল দরকার হয় দখল, অথবা এর সাথে মিন প্রফিট, বা মামলায় যদি কোনো কিছু ক্ষতি হয়ে থাকে ক্ষতিপূরণ চাইতে হতে পারে, বা অন্তর্বর্তীকালীন মুনাফা, এই ধরনের কোনো আনুষঙ্গিক প্রতিকার যদি থাকে তাহলে 42 ধারায় চাইতে হয়। যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা আবশ্যক ছিল কিন্তু তা করা হয়নি, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি মঞ্জুর করবেন না, এটা বলা আছে। এই সংক্রান্ত আমরা, যেহেতু 42 ধারায় স্পষ্ট এই কথাটা ঠিকভাবে আসেনি, তাই আমরা একটা কেসলা দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এআইআর 1936 মাদ্রাজ 307 নম্বর পৃষ্ঠায় এই মোকদ্দমার সিদ্ধান্ত মতে আনুষঙ্গিক প্রতিকার হলো সেই প্রতিকার যা ঘোষণামূলক ডিক্রি মঞ্জুরের ক্ষেত্রে অপরিহার্য, মানে লাগবেই, সেটা কম্পালসারি। যে মামলায় সত্যের ঘোষণার সাথে অনুগামী প্রতিকার প্রার্থনা প্রয়োজন, সে মামলায় অনুগামী প্রতিকার প্রার্থনা ছাড়া সত্যের ঘোষণা মামলা অচল। অচল মানে চলবে না, খারিজ হয়ে যাবে। তাহলে 42 ধারায় মামলা করলে কি করবেন না, এদের ডিক্রি প্রদান করবেন না আদালত, মামলা খারিজ হয়ে যাবে। এক্স ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে, সেগুলো তিনি পেটেন্ট প্লাম্বো ক্রুসিবল নামে বাজারজাত করে, মানে মার্কেটিং করেছে যে এটা একটা পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল, যদিও সেগুলো কার্যত কখনো পেটেন্ট করা হয়নি, মানে কোনো আইন দ্বারা প্রোটেক্ট করা হয়নি। ওয়াই একই নামে ক্রুসিবল বাজারজাত করছে, মানে ও পেটেন্ট প্লাগো প্লাম্বাগো ক্রুসিবল নামে ওয়াইও একই নামে মার্কেটে নিয়ে আসছে ক্রুসিবল। এক্ষেত্রে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত প্রতিকার কি? এখানে কোনো আইনগত প্রতিকার পাবে না, কারণ পেটেন্ট করা নাই তাই। এখানে 56 ধারা বিধান মতে 11টি ক্ষেত্রে দেওয়ানি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি প্রত্যাখ্যান বা নামঞ্জুর করে থাকেন। এই মামলায় কিন্তু এক্স কি করতে পারতো, ওয়াই এর বিরুদ্ধে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারতো, যে আমার কোম্পানির প্রোডাক্ট আমি যে নামে সেল করছি
ক্রুসিবল কি? ক্রুসিবল একটা প্রোডাক্ট হতে পারে। ক্রুসিবল বলে গুগলে সার্চ দিয়ে দেখেন, তাহলে ছবি সহ চলে আসবে। অ্যাকচুয়ালি ক্রুসিবল কি আমি নিজেও চিনি না। তো ধরে রাখেন কোনো প্রোডাক্ট। আচ্ছা, তো যে প্রোডাক্টটা হয়তো বা টেকনোলজি সংক্রান্ত কোনো প্রোডাক্ট, যেটা মার্কেটে ছেড়েছে এক্স কিন্তু সে পেটেন্ট করেনি, ওয়াই একই নামে ছাড়ছে। তাহলে এক্স কি করতে পারতো? যদি সেটা আসলে পেটেন্ট করা থাকতো, সেটা রেজিস্ট্রেশন করা থাকতো, সেক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই এর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারতো, কিন্তু এক্ষেত্রে তো করতে পারবে না। কি কারণে করতে পারবে না? কারণ সেটা কি করা নাই, পেটেন্ট করা হয়নি। আর 56-11টি ক্ষেত্রে কিন্তু ওই চিরস্থায়ী নিষেধাজ্ঞা না মঞ্জুর হয়ে যায়, যদি বিষয়বস্তুতে আইনগত আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকে। ব্যক্তিগত স্বার্থ বলতে, যেহেতু তার কি নাই, এই পেটেন্ট করে সেটাকে প্রোটেক্ট করা নাই, সেহেতু এখানে ব্যক্তিগত স্বার্থ তৈরি হয়নি তার। তবে বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা প্রত্যাখ্যান বা নাম মঞ্জুর করবেন। তাহলে সিদ্ধান্ত মতে আমরা বলতে পারবো, 56 ধারার বক্তব্য নিয়ে আসে যে ওয়াইয়ের বিরুদ্ধে এক্স চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনায় আনিত মোকদ্দমা ডিগ্রি পাওয়ার জন্য আইনগত হকদার নন, মানে কোনো প্রতিকার নাই তার। যদি পেটেন্ট থাকতো তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি পেত। এক্স একটি নতুন ভবন নির্মাণের আলো গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে। হ্যাঁ, রুবেল ভাই বলেন। আর ক্রুসিবলের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক। ক্রুসিবলটা হচ্ছে একটা বিশেষ ধরনের পাত্র যা অত্যন্ত উচ্চ মাত্রার তাপ সহ্য করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। কি কাজে ব্যবহার হয়? এটা ওই যে সাধারণত গবেষণাগারে রাসায়নিক পদার্থ গরম করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আপনার নয়েজ না হলে লাইনে থাকেন, একটু ফিডব্যাক দিবেন। ওয়াই যার ওপর লিমিটেশন অ্যাক্টের 4র্থ খণ্ডের বিধান, মানে এখানে এজমেন্টের কথা বলা হচ্ছে, এজমেন্ট বা শোকাধিকার অনুসারে অধিকার অর্জন করেছে। এক্ষেত্রে এক্স ওয়াই এর বিরুদ্ধে এক্স এর বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকার কি? তার মানে এক্স কি করছে? নতুন বাড়ি নির্মাণ করছে, যেটা ওয়াই এর বাড়ির সামনে চলে আসছে, জায়গা খুব কম রেখেছে। সেক্ষেত্রে কি উপায়? যেহেতু অলরেডি নির্মাণ করে ফেলেছে, তাই যে যতটুকু আলো বাতাসের পথে বাধা সৃষ্টি করছে ততটুকু কি করতে হবে? রিমুভ করতে হবে, ভেঙে ফেলতে হবে। তাই ভেঙে ফেলানোর জন্য একটাই উপায় আছে, সেটা ম্যান্ডেটরি ইনজাংশন। এটা 55 ধারা আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতা বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য কোনো কাজ যদি করতে হয়, সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। 55 ধারায় যেটা আছে, সে অনুসারে আপনারা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারে, এটা বলতে পারেন। আর 55 ধারায় আমি পুরোটা বলে দিয়েছি, পুরোটা যদি নাও মনে থাকে, জাস্ট 55 ধারার বিধান মতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, এতটুকু লিখতে পারলেও হয়ে যাবে। এবং সে অনুসারেই এই ওয়াই মামলা করে এক্স এর ওই বাড়তি অংশটুকু ভেঙে ফেলতে পারবে, যতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল ততটুকু দূর করতে পারবে। এই যে প্রয়োজনীয় অংশ ভেঙে ফেলার ব্যবস্থাকরণের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে পারবে। কিসের মাধ্যমে? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে মামলা করতে হবে 55 ধারায়। রণেশের সঙ্গে জয়নাল আবেদিনের একটি ছবি আছে যা সে বিক্রয় করতে চাইলো। জয়নুল আবেদিনের বা জয়নাল আবেদিনের যে ছবি, সেটা দুষ্প্রাপ্য এবং বাংলাদেশের একটা মূল্যবান সম্পদের একটা অংশ, মানে রেয়ার কালেকশন। সেক্ষেত্রে যারা এগুলো কালেকশন করে তারাই এর মূল্য ভালো বুঝবেন, অর্থাৎ অমূল্য সম্পদের মতন তাদের কাছে। অনেকের কাছে এটা অর্থহীন, আবার অনেকের কাছে মানে অর্থ দিয়ে শেষ করা যাবে না, তাদের কাছে এত ভ্যালু। তো সবসময় পুরাতন বা অ্যান্টিক জিনিসের একটা মূল্য থাকে, আর এটা তো শিল্পগুণ আছে। তো জামালের সহিত চুক্তিবদ্ধ হয়, জামালের কাছে বিক্রয় করবে। এবার জামাল হয়তো বা কিছু টাকা দিয়েছে, এখন পরে রণেশ বলছে যে তোমার টাকা ফেরত নাও, আমি আর এই চিত্রকর্মটি বিক্রয় করব না। অমূল্য সম্পদ, মহামূল্যবান সম্পদ। তো এখন কি করবে? জামাল বলবে না, আমি টাকা ফেরত নিব না, তোমাকে যেটা দেওয়ার কথা ছিল তুমি সেটা আমাকে দাও, আর বাকি টাকা তুমি নাও। তাহলে কি করতে হবে? 12 খতে দেখেন বলা আছে, এছাড়া একটা 12 খতে, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে
যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই এখন। যেহেতু জয়নুল আবেদনের একটা ছবি, সেইটার মূল্য কত হতে পারে এটা কিন্তু সময়ে সময়ে পরিবর্তন হয়, আবার এটার সাথে অনেকের ইমোশন জড়িয়ে আছে, এবং এটা একটি দুষ্প্রাপ্য বিষয়, বস্তু। এই কারণেই এইটা যেহেতু বিক্রয় করতে চেয়েছে তাকে বিক্রি করতেই হবে, কারণ যে আবেগ নিয়ে এসে কিনতে চেয়েছে সেই আবেগকে সম্মান জানাতে হবে, এবং তাকে দেওয়া না হলে তার মনটা কত খারাপ হবে, কতটা মন ভেঙে যাবে এটা কিন্তু নির্ণয় করা যাবে না। তাই মানদণ্ড নেই ক্ষতির। এই কারণে এটা কি হবে, 12 ধারার অনুসারে চুক্তি প্রবল করা যাবে। তার মানে চুক্তি প্রবলের মামলা করতে পারবে যে মামলায় কিন্তু জামাল এই ছবিটা অবশ্যই রণেশের বিরুদ্ধে মামলা করে পাবে আর কি। বোঝাই যাচ্ছে যে চুক্তি প্রবল হবে। কবিরের সঙ্গে জয়নুল আবেদিনের একটি ছবি, একই বক্তব্য। এখানে 6 নং প্রশ্নের উত্তর দেখলে হবে ওই একই। এবার কবির আর সগির করে দিয়েছে। এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারের চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই এক্স অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে, মানে আমি আর তোমার এই পার্টনারশিপে নাই। চুক্তিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। এই যে এটাই হচ্ছে পয়েন্ট, চুক্তির মধ্যে কি নাই, যে এই পার্টনারশিপটা কত বছরের জন্য চলবে সেটা চুক্তিতে কি নাই, উল্লেখ নাই। যেহেতু চুক্তিতে উল্লেখ নাই, উল্লেখ ছিল না, সেহেতু এই চুক্তিটা কি করা যাবে না, প্রবল করা যাবে না। এটার প্রকৃতির কারণেই এই চুক্তিটা প্রবলের অযোগ্য। আমরা কোথায় পাবো? চুক্তিটি প্রকৃতির কারণে বাতিলযোগ্য বিধায় চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎ করা যাবে না। এটা 21-এর ঘতে আছে, যে চুক্তি এমন যে এর ন্যাচারের কারণেই এটা বাতিলযোগ্য। কি ন্যাচার? ওই যে মেয়াদ উল্লেখ নাই। তাই একজন বলছে 3 মাসের মধ্যে সে বের হতে চাচ্ছে পার্টনারশিপ বিজনেস থেকে, আরেকজন বলছে তোমাকে বের হওয়া যাবে না। এখন যে বলছে তোমার বের হওয়া যাবে না, তাকে তো আটকাতে পারবে না, কারণ চুক্তিতে মেয়াদ উল্লেখ নাই। অতএব যখন তখন বের হওয়া যাবে। যদি মেয়াদ উল্লেখ থাকতো যে আপনি 10 বছরের মধ্যে বের হতে পারবেন না, বা বের হলেও এই শর্ত সাপেক্ষে বের হতে হবে, তখন বাধ্য করা যেত। এক্স এক খণ্ড জমি বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ওয়াই তা খরিদ করতে সম্মত হয়। খরিদ মানে ক্রয়। সেই মতে তাদের মধ্যে একটি চুক্তিনামা হয়। বন্যা হতে ওই জমি রক্ষা করার জন্য জমির মালিককে জমির চারপাশে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করা জরুরি। মনে করেন এমন একটা জমি বিক্রয় করছে যে জমির ঝামেলা আছে এক কথায়। এখানে বাঁধ নির্মাণের কথা বলা হয়েছে, যে কোনো যদি ঝামেলা থাকে, যেমন জমি বন্যাতে ভেসে যায়, বা জমিতে যে ডিপ টিউবওয়েল আহ, স্থাপন করা হয়েছে সেখানে ঠিকভাবে পানি পাওয়া যায় না, বা জমিটা অনুর্বর, সেখানে কোনো ফসল ঠিকভাবে ফলানো সম্ভব হয় না, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ঝামেলা আছে। বা জমির ভেতর দিয়ে মানুষ চলাচল করে, এটা জানায়নি, তার মানে জমির একটা বড় অংশ রাস্তা হিসেবে ব্যবহার হয়। তো এরকম নানান ঝামেলা যদি থাকে একটা জমির, তো যে কোনো একটা ঝামেলা যদি থাকে, যে জমিটা কি বলা হয়, নিষ্কণ্টক নয়, মানে কাঁটাযুক্ত জমি, যেটা নিলে যে ক্রয় ক্রয় করবে তার কি কষ্ট হবে, তো এই জমি কি করা যাবে না, এই চুক্তি প্রবল করা যাবে না। এটা আমরা কোথায় পাবো? 22-এর 1-এ। 22-এর 1-এ দেখেন, যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, কারণ বাদী যদি জমি বিক্রয় করতে পারে তাহলে তো বাদী বেঁচে গেল এই ঝামেলাযুক্ত জমি, আর ঘাট থেকে নেমে গেল ঝামেলা। কিন্তু যদি বিবাদী কিনে, বিবাদী কিন্তু একটা কি ঝামেলার মধ্যে পড়ে যাবে, আর বাদী অন্যায় সুবিধা পাবে। তাই 22-এর 1 এর বিধান মতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তি প্রবলের ডিক্রি প্রদান করবেন না। তাহলে এই ক্ষেত্রে মামলা করেও লাভ হবে না। বিবাদী যে জমি নিতে চেয়েছিল তাকে আর বাধ্য করা যাবে না, যখন সে জেনে গেল যে জমির ঝামেলা আছে, তখন সে জমি থেকে সরে আসবে এবং তার অগ্রিম টাকা সে ফেরত পাবে। তাকে চুক্তি অনুসারে জমি নিতে বাধ্য করা যাবে না। এটাই বক্তব্য। ক, তার 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায় এল এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এবার এল চুক্তিমূলে ওই জমির দখল পায়, পরবর্তীতে কে তা 12 লক্ষ টাকায় এম এর নিকট বিক্রি করে দেয়। জমিতে কে এর স্বার্থ সম্পর্কে এম কোনো খোঁজ খবর নেয় নাই।
এমত অবস্থায় এল কি এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে? কোন আইন দ্বারা উপরোক্ত ঘটনা নির্ধারণ করতে হবে? আমরা জানি যে এছাড়া একটা 27-এর খতে বলা হচ্ছে, পরবর্তীতে উদ্ভূত শর্ত দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে না জেনে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে হস্তান্তর গ্রহীতা ছাড়া অন্য সকল ক্ষেত্রে চুক্তি প্রবলের ডিক্রি দেওয়া যাবে। এখানে জানতো না ঠিক আছে, কিন্তু সরল বিশ্বাসে যেহেতু এখানে নেওয়া হয়েছে, অতএব এল এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে, অর্থাৎ সে ডিক্রি পাবে। কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভাতাগ্রহণ ও ভাতাগণের সন্তানের নির্দিষ্ট সম্পত্তি পত্তন করে দেন, মানে সেটেলমেন্ট করে দেয়, যে এই সম্পত্তিগুলো আমার ভাই এবং ভাইয়ের সন্তানেরা ভোগ দখল করবে আগামী 5 বছর, এভাবে কি করে দিয়েছে? পত্তন বা সেটেল করে দিয়েছে। আচ্ছা, উইল আর পত্তনের মধ্যে পার্থক্য, উইল হচ্ছে যিনি দাতা তার মৃত্যুর পরে কার্যকর হয়, আর পত্তন হচ্ছে বেঁচে থাকা অবস্থাতেই যে টাইম উল্লেখ করা থাকে দলিলে ওই অনুসারে কার্যকর হয়। উইল আর পত্তন দলিলের মধ্যে পার্থক্য এতটুকুই। পরবর্তীতে একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়, তার মানে কে খুব ভালো মানুষ, সে তার ভাই এবং ভাইয়ের সন্তানদেরকে ভোগ দখল করতে একটা জমি ছেড়ে দিয়েছে এবং বলেছে, দলিলও করে দিয়েছে যে আগামী 5 বছর তোমরা ভোগ দখল করো, 5 বছর পর এটা আবার আমার কাছে ফেরত আসবে। আচ্ছা, এরপরে ওই 5 বছরের মধ্যেই তিনি আবার আরেকজনের কাছে ওই জমি বিক্রয় করে দিয়েছে। তার মানে যেই জমি পত্তন করা আছে বা সেটেল করা আছে, কাউকে ভোগ দখল করতে দেওয়া আছে, সেটা স্নেহ ভালোবাসা দান করে দিলেও একই বিষয় হবে। তো একটা জিনিস দেওয়ার পরে সেটা তো আর ফেরত পাওয়া যায় না, যে মেয়াদ পর্যন্ত দেওয়া আছে সেই মেয়াদ পার হওয়ার পরে বিক্রয় করতে পারতো। তো যেহেতু মেয়াদের মধ্যেই করেছে, সেহেতু এইটা ঠিক করেনি। তাহলে কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারেন কিনা? এটা করতে পারবে না। এটা 25 ধারার বিধান বলছে, পত্তনদাতা কর্তৃক পত্তনকৃত সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত বিক্রয় চুক্তি বলবৎ যোগ্য নয়। কারণ আমি একজনকে দিয়ে রেখেছি, সেটা আবার আরেকজনকে কিভাবে বিক্রয় করব? কমন সেন্সের বিষয়, আইন না জানলেও হবে, কিন্তু এখানে 25 ধারাটা উল্লেখ করতে হবে লেখার সময়। কে এল এর নিকট নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রয় করার চুক্তি করলো। আচ্ছা, পরবর্তীতে 60,000 টাকায় বিনিময়ে ওই জমি এম কে বিক্রয় করলো, তাহলে একজনের কাছে 50,000 টাকা বিক্রয় করে। হ্যাঁ, রনি আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারার ব্যাখ্যাগুলো মনে থাকে না, শুধু ঘটনা মনে রেখে শুধু যদি ধারাটুকু মনে রাখি যে 25 ধারা মতে বিক্রয় চুক্তি বলবৎযোগ্য নয়, ভিতরের ঘটনাটা আমি দিতে পারলাম না, পত্তনদাতা কর্তৃক এইটা সেটা এগুলা বলতে যদি না পারি, তাহলে কি হবে? নম্বর কমে যাবে, কারণ এটা ব্যাখ্যা আসলে হলো না, জাস্ট উত্তর হলো। কারণ 5 নম্বর পেতে হলে তো আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে কি কারণে 25 ধারায় পারবে না। এখানে আপনার এই প্রশ্নের আবার উত্তর দিই আমি। আপনার যদি ধারা মনে থাকে, ঘটনার জি মধ্যেই স্যার। তো তথ্য লুকিয়ে আছে, আছে না? দেখেন, পত্তনদাতা কর্তৃক পত্তনকৃত সম্পত্তি পরবর্তীতে বিক্রয় করা হলে উক্ত বিক্রয় চুক্তি বলবৎযোগ্য নয়। এটা তো আপনি প্রশ্নের মধ্যেই পাচ্ছেন, যে সে পত্তন করে দিয়েছে পরে বিক্রয় করছে, তখনই তো আপনার মনে পড়ে যাবে যে স্যার এটা আসলে এই পত্তনকৃত সম্পত্তি। শব্দগুলোই মনে থাকে না, এ স্যার একটার এই শব্দগুলোই মনে থাকে না, আচ্ছা পত্তনদাতা তাহলে পত্তন এখানে মানে এই শব্দই মনে থাকে না। আচ্ছা তাহলে এখানে আপনাকে আমার এমসিকিউ নোটের ওই জায়গাগুলো শর্ট করে নিতে হবে। তারপরে আমি চেষ্টা করব আপনাদেরকে যে পরিশিষ্ট দেওয়ার কথা বলেছিলাম, নোটের ওই পরিশিষ্ট পিডিএফ আকারের কাজ আমার চলছে, একটা মানুষ অনেক কাজ করছে। শেষের যদি আমি 3-4 দিন আগেও সেটা দিয়ে দিই, তাও আপনাদের কাজ হবে। ঠিক আছে? অন্য সাবজেক্ট আম- সমস্যা হয় না স্যার, আসলে এসআর আমি সব একটারই আমি আসলে এই দুটার কথা আমি মনে সব থাকে না। আমি সব সাবজেক্টই দিব, যদিও এটা দেওয়ার দায়িত্ব নিয়েছিল স্বপন ভাই। স্বপন ভাইয়ের সাথে কথা বলবো কি অবস্থা। তবে আমি হয়তো 4-5 ঘন্টা কাজ করলে এটা করে ফেলতে পারবো, কিন্তু রাত জেগে কাজ করতে লেগে আবার চোখে ব্যথা শুরু হয়েছে। আমি রাত জেগে কাজ করলে এই অঞ্জনি বের হয় চোখে। তবে আমার চশমা দরকার, স্ক্রিন বেশি দেখার কারণে চোখ জ্বালা পোড়া করে। যদিও আমার দেখার কোনো ইস্যু নাই,
কিন্তু এই স্ক্রিন প্রোটেকশনের জন্য একটা চশমা কালকে নেওয়ার পরিকল্পনা করছি, যেন লং টার্ম স্ক্রিন রাত জেগে যখন আমি খাতা দেখছি তখন সমস্যা হচ্ছে, চোখ জ্বালা পোড়া করছে, চোখ ফুলে যাচ্ছে। খাতাগুলোও তো স্যার স্ক্রিনেই দেখতে হয় আপনার, এটা হচ্ছে মেজর প্রবলেম। হ্যাঁ হ্যাঁ। খাতা রুবেল যদি ভাই, ফিজিক্যাল খাতা হতো সমস্যা স্যার হতো। একটা ছোট্ট ছোট্ট সাজেশন স্যার, সেটা হচ্ছে ওই ড্রপও দেয়, হ্যাঁ, একটা ড্রপও নিয়ে নিবেন স্যার। ড্রপ দিলে কি হবে, হ্যাঁ ওই ড্রপ চোখের ড্রপ পানি আছে পড়াটা বন্ধ হয়ে অ্যাকোয়া। যাবে স্যার। আমার চোখের পানি পড়ে না, আমার চোখের খুব একটা ইস্যু নাই। মানে আমার চোখ একেবারে স্বাভাবিক আছে, যে আলহামদুলিল্লাহ আমি এত স্ক্রিন দেখি তারপরও সমস্যা হয় না। কিন্তু একটা তো নেওয়ার ক্ষমতা আছে মানুষের, টানা যদি 12-13 ঘন্টা যদি স্ক্রিন দেখা হয়, সেই ক্ষেত্রে চোখের কি অবস্থা হবে বলেন। তারপরে আমার আর দেখার চশমাটা ইস্যু না। নিলে ব্লু কার্ড দিবেন স্যার, ব্লু কার্ড, মানে ওই যে ব্লু কার্ড ইয়ে নিলে তাহলে ইয়ে হবে আর কি স্যার। আমি আমি আমিও আপনাকে ব্লু কার্ড কালকে ব্যবহার ফোন, করি। চশমার দোকানে গিয়ে কালকে আপনাকে ফোন দিব। হ্যাঁ আমার দেখা আছে ফ্রেম সহ, সম্ভবত চাইলো 4000-এর মতন, সবচেয়ে উন্নত মানেরটাই নেওয়ার চেষ্টা করছি। তো কালকে আপনাকে ফোন দিব নি, যেহেতু চশমা সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। আমার ছিল, হ্যাঁ আমার ছিল, জি আমি স্যার। ব্যবহার করতাম। তো আমার ছেলে ভেঙে ফেলছে ওইটা, 2-3টা চশমা আচ্ছা। ছিল, সবই ভেঙে ফেলে আমার ছেলে। যদি বাইরে কোনো রকম রাখি ভেঙে ফেলে। শুধু এই মনে করেন এটা সানগ্লাস, এইভাবে ধরবে, ধরে বাইরের দিকে টান দিবে, দিয়ে ভেঙে ফেলবে। তো যাই হোক, ধন্যবাদ ভাই। তো আমি রনি অপুকে যেটা বলছিলাম, যে আপনার প্রশ্নের মধ্যে যে ভাষাটা আছে, এখানে দেখছেন যে পত্তন আর বিক্রয়, পত্তন আর বিক্রয় আপনি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, প্রশ্নের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। ধারাতে কি ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নেই। ঠিক আছে? তাহলে আশা করি উত্তর করতে পারবেন। তারপর আমি হেল্প করব কিওয়ার্ড দিয়ে, যেমন আমার এমসিকিউ নোটে তো অনেক ছোট করাই আছে, আরো ছোট করে দিয়ে আমি কি নোট করে দিব। আচ্ছা, যারা প্রশ্ন করবেন আবার ক্লাস শেষে একটু প্রশ্ন করার চেষ্টা করেন, ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। আলোচ্য ঘটনায় কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে, আচ্ছা এটা তো অলরেডি পড়ে দিয়েছি আমি। এবার বলছে একজনের কাছে 50,000-এ বিক্রয় করলো, ওই জমি আবার আরেকজনের কাছে 60,000-এ বিক্রয় করছে। তাহলে এম মূল চুক্তি সম্পর্কে অবগত ছিল, তার মানে যে 60,000 টাকায় কিনলো পরে, সে কিন্তু জানতো যে এই জমিটা এল এর কাছে আগে বিক্রয় করেছে কে। তার মানে এম ও দোষী, আবার কেও দোষী। এল এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে কিনা। এখানে কার্য সম্পাদন করতে পারবে। কি কারণে পারবে? কারণ এল আগে কিনেছে তাই। এল এর এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 27 গতে বলা হচ্ছে, সত্ত্বের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব। তাই এটা সম্ভব। আবার যখন আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 28 ধারা পড়বো, 28 ধারাতেও এটা বলা আছে, 54 ধারাতে বলা আছে যে যে আগে কিনবে তার অধিকারটা আগে বলবৎ হবে। সহজ, এগুলো পড়লে বোঝা যাবে। কমন সেন্স দিলেও কিন্তু বোঝা যাবে, যদিও ধারা মনে না থাকলেও কমন সেন্স চিন্তা করলেও পারা যায় এগুলো। এছাড়া একটা অনেকটাই কিন্তু, যেহেতু ইকুইটি বা বিবেকের উপর নির্ভরশীল, তাই একটু বিবেক দিয়ে চিন্তা করলেই উত্তর করা সম্ভব। এ একজন আইনজীবী, একজন হিন্দু বিধবা বি তার মক্কেল। আচ্ছা, বি এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে এ বি কে তার সম্পত্তি এ বরাবর হস্তান্তর করে প্ররোচিত করে। বলছে যে আপনি আমাকে সম্পত্তি লিখে দেন যেন আপনার পাওনাদার যে আছে সে যেন না পায়। এ বরাবর বি হস্তান্তরের দলিল করে দেন। বি হস্তান্তরের দলিলটি বিষয়ে এ এর বিরুদ্ধে কোনো প্রতিকার পেতে পারে কিনা। এবার মক্কেল অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করবে। অ্যাডভোকেট তো অলরেডি অসৎ আচরণ করেছে আমরা জানি, যে ক্যাননস অনুসারে। তো এখন এই সম্পত্তি যেহেতু নিয়ে নিয়েছে অ্যাডভোকেট, অ্যাডভোকেটের বিরুদ্ধে তার মক্কেল বি বিধবা মহিলা মামলা করতে পারবে কিনা? অবশ্যই মামলা করতে পারবে। 35 গ অনুসারে, যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর বা হ্রদের অধিকারীর চেয়ে বাদীকে বেশি দোষী করে, সেক্ষেত্রে দলিল রদ করা যাবে। তার মানে এখানে প্রতিবাদী বলতে বিবাদী, তাহলে বিবাদী কি হবে? অ্যাডভোকেট। আর বিধবা মহিলা বাদী, তাহলে এই অ্যাডভোকেটই তো এখানে দোষ করেছে বোঝাই যাচ্ছে। তার মানে যে চুক্তিটা হয়েছে, যে চুক্তি বলে অ্যাডভোকেট ওই মক্কেলের সম্পত্তি কিনে নিয়েছে,
বা দান যেটাই হোক না কেন, যেটা দলিলে লিখেছে এই দলিলটা কি করা যাবে? বাতিল করা যাবে। বলবে যে এটা আমাকে প্ররোচনা বা ভুল বুঝিয়ে করেছে, এটা আমার করার ইচ্ছে ছিল না। বাদী এ, বিবাদী বি, সি, ডি এবং ই এর বর্গাকার। আচ্ছা, বিবাদের সত্য সংক্রান্ত বিষয়টি জ্ঞাত থেকে বাদী এ 9/9/1978 রেজিস্ট্রিকৃত দলিল মূলে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদীর অবগতিতে আসে যে তার খরিদা জমিতে বিবাদীগণ শুধুমাত্র 1/4 অংশের মালিক, তার মানে পুরো সম্পত্তির মালিক ছিল, এবং সে কারণে অবশিষ্ট 3/4 অংশের জমিতে বাদীর কোনো সত্ত্ব অর্জিত হয়নি। তার মানে যে জমি কিনেছে, পুরোটা কিনেছে, পুরোটার দাম দিয়েছে, কিন্তু জাস্ট 25%, মানে 4/1 পাচ্ছে, এবং 70% পার্সেন্ট পাচ্ছে না। তাই বিবাদীগণের নিকট হতে বিনিময়ের মূল্যের 775 টাকা, 7,500 টাকা ফেরত পাবার অর্থ মামলা করে। তার মানে 10,000 টাকা 4/1 করলে হয় 2,500 টাকা, তাহলে 2,500 টাকার জমি পেয়েছে, তাহলে 7,500 টাকার জমি এখনো পাইনি। সেইভাবে চিন্তা করেছে, অর্থাৎ 75% যেহেতু জমি পাইনি, সেটার দাম হচ্ছে 7,500 টাকা। বিচারকালে এরূপ যুক্তি উপস্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় বারিত, এবং মূল মালিক এদেশ ছেড়ে ভারতে চলে যাবার কারণে বিবাদীগণ বিবাদীগণের দখলীয় 3/4 জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। এত কঠিন প্রশ্ন এখন আর দেওয়ার সম্ভাবনা কম। কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে অর্পিত সম্পত্তি মানে খাস সম্পত্তি, সরকারি হয়ে যাওয়া সম্পত্তি, কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। কারণ বাদী কি চুক্তিরোধের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তার মানে সে চুক্তি রদ চাচ্ছে, এবং তার যে পুরোটা সম্পত্তি পায়নি, এই বাকি টাকা ফেরত চাচ্ছে। আলোচ্য ঘটনায় বাদী চুক্তিরোধের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী নন, কেননা সুনির্দিষ্ট প্রতিকার আইন 35 ধারায় চুক্তিরোধের অজুহাতে বিনিময় মূল্য দাবি করা যায় না। কেন দাবি করা যায় না? কারণ চুক্তি এখানে রদ করতে হবে, চুক্তি রদ করা যাবে, কিন্তু আমি চুক্তি রদ করতে চাই না, তার পরিবর্তে আমাকে টাকা ফেরত দেন। তাহলে এখানে আহ, এই এসআর অ্যাক্ট অনুসারে তিনি কোনো প্রতিকার আসলে পাবেন না। তবে তিনি আলাদাভাবে কি করতে পারেন? অর্থঋণ আইনেও মামলা করতে পারবেন না এখানে। চুক্তি রদ করতে পারে, এবং প্রতারণার মামলা এখানে করা যাবে, যেহেতু এখানে প্রতারণা এবং ক্ষতিপূরণের মামলা করা যাবে। কারণ জমি যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকু যায়নি, তাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এখানে ক্ষতিপূরণের মামলা করা যাবে। কিন্তু প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পাবে কিনা, এটা পাওয়া যাবে না, এই স্টাইলে মামলা করলে হবে না। মানে এই মামলা করলে আকারে প্রকারে অচল হয়ে যাবে। যদি ক্ষতিপূরণের মামলা করে বা প্রতারণার মামলা করে পেনাল কোডে, সে সেক্ষেত্রেও কিন্তু এখানে রেমিডি পাওয়া যাবে। রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায়, তাহলে কোনো সুনির্দিষ্ট আইনের আওতায় তাকে তা করতে হবে। তিনি কি শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তাহার উপর বাধ্যকর নয় মর্মে মামলা করতে পারবে 42 ধারায়? রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায়, তাকে এসআর অ্যাক্টের 39 ধারায় দলিল বাতিলের মামলা করতে হবে। তিনি শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় এর মর্মে এসআর অ্যাক্টের 42 ধারায় মামলা করতে পারবেন। মানে দুই ভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে 39 ধারায় মামলা করলে অ্যাড ভলোরম কোর্ট ফি লাগে, 42 ধারায় মামলা করলে শুধুমাত্র 300 টাকা কোর্ট ফি লাগে। ওই কারণে অনেকে 42 ধারায় মামলা করে। 42 ধারায় মামলা করলে দলিলটা বাতিল হবে না, কিন্তু তার তার উপর বাধ্যকর নয় মর্মে সে ঘোষণা পাবে। এখানেও অনেক সময় কাজ হয়, যদি নিজের দখলে থাকে সেক্ষেত্রে। সম্পত্তি যদি নিজের দখলে না থাকে, তাহলে 39 ধারা মামলা করতে হবে, তার সাথে 42 ধারা মামলা করতে হবে, এবং তার সাথে 8 ধারাও যুক্ত করতে হবে দখল ফেরত নেওয়ার জন্য।
এ বি এর সত্য অস্বীকার পূর্বক বি কে এক খণ্ড জমি থেকে বেদখল করে। বি সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্য আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করেন। এসআর অ্যাক্টের সংশ্লিষ্ট ধারার উদ্ধৃতি দিয়ে উক্ত মামলার আইনগত পরিণতি বর্ণনা করুন। 3 নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হুবহু। আইনগত পরিণতি কি, মামলা খারিজ হয়ে যাবে, কেননা এখানে দখল ফেরত চাইনি, বেদখল হয়ে গেছে তাও। দেখবেন 3 নম্বর প্রশ্নে ক খ আছে, এখানে শুধু এ বি আছে। একটি সম্পত্তিতে এ এর মালিকানা আছে কিন্তু দখল নেই, এ কি উক্ত সম্পত্তিতে শুধুমাত্র ঘোষণার ডিগ্রি পেতে পারে? একই কথা। তার মানে 17 এবং 16 একই প্রশ্ন, 3 নম্বরেও ক খ দেওয়া আছে একই প্রশ্ন। তার মানে যার দখল নাই তাকে অবশ্যই 42 ধারার সাথে 8 ধারা যুক্ত। তাহলে আমরা যেটা বলছিলাম, যদি মালিকানা থাকে কিন্তু দখল চলে যায়, সেক্ষেত্রে শুধু 42 ধারায় মামলা করলে সে মামলা টিকবে না। বাদী ক এর দখলে একখণ্ড জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি, মানে পিতার কাছ থেকে পেয়েছে। তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন, যিনি দাবি করেন যে তিনি ক এর পিতার নিকট থেকে জমিটি খরিদ করেছেন। ক এর মতে দলিলটি জাল ও প্রতারণামূলক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান মোতাবেক ক এর প্রতিকার সমূহ কি কি? এখানে 42 এবং 8 ধারায় মামলা করতে পারবে, এবং 39 ধারায় সেটা প্রথম প্রতারণামূলক ভাবে সৃষ্টি জাল দলিলটি বাতিলেরও ব্যবস্থা করা যাবে, অর্থাৎ দলিল বাতিলের মামলাও করা যাবে অথবা 842-এও করা যাবে, দুইভাবে করা যায়। আর এরপরে এক্স 10% জমিতে তার শর্ত ঘোষণার জন্য মামলা করে, কিন্তু তার কি নাই, দখল নাই মেবি। আচ্ছা, সে অভিযোগ করে যে এক তঞ্চকতার দ্বারা অলিখিত স্ট্যাম্প কাগজে তার সই নেয় এবং পরবর্তীতে ওয়াই ওই 10 শতক জমির বাবদ একটি বিক্রয় দলিল তৈরি করে, এবং তাকে এক্স 10 শতকের মধ্যে 5 শতক থেকে বেদখল করে। তাহলে এখানে বেদখলের যেহেতু বিষয় আছে, সেহেতু এক্স কে কি তার প্রার্থিত প্রতিকার দেওয়া যেতে পারে? কারণ সত্য ঘোষণা মামলা করেছে, প্রথমে বলা আছে। তাহলে যেহেতু দখল 5 কাঠাও তো তাকে ফেরত পেতে হবে, তাই তাকে কি দখলও, মানে 42 ধারায় শুধু মামলা করলে হবে না, 8 ধারাতেও করতে হবে, অর্থাৎ 3 ধারায় যে 3 নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেই রকম ভাবে উত্তর করতে হবে। ক একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাতা গ এর বিরুদ্ধে এই মর্মে ঘোষণামূলক ঘোষণার প্রার্থনা করে যে খ এর সাথে তার বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন যে ঘ খ কে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের জন্য খ এর বিরুদ্ধে মোকদ্দমা করে। পূর্ববর্তী মামলায় খ এর অনুকূলে যে ঘোষণামূলক ডিগ্রি দেওয়া হয়েছিল তা ঘ এর উপর বাধ্যকর হবে কি? এখানে 43 ধারায় বলা হচ্ছে ঘোষণামূলক ডিগ্রি কার কার উপর বাধ্য, অর্থাৎ ঘোষণার ফলাফলটা কি? শুধুমাত্র মোকদ্দমার পক্ষসমূহ তাদের নিজেদের মধ্যে সেটা চলবে, অর্থাৎ তারা নিজেরা বাধ্য, তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিরা বাধ্য। কোনো পক্ষ জিম্মেদার হলে বেঁচে থাকলে যাদের জিম্মাদার হতো তাদের জন্য কিন্তু ঘোষণামূলক ডিগ্রি বাধ্য। যেহেতু আলোচ্য ঘটনার প্রথম মামলায় ঘ কোনো পক্ষ ছিল না, সুতরাং পরবর্তী মামলায় ক এর অনুকূলে যে ঘোষণামূলক ডিগ্রি দেওয়া হবে তা হচ্ছে ঘ এর ওপর বাধ্য নয়, কারণ দুইটা ভিন্ন মামলা তাই। করিমের দখল একখণ্ড পৈতৃক সম্পত্তি ছিল, তার মানে এখানে বেদখল হয়েছে, শুধু সত্য ঘোষণা মামলা করেছে, তাহলে 3 নম্বর প্রশ্নের অনুরূপ। আবার আরেকটা পরেশের দখল একখণ্ড পৈতৃক সম্পত্তি ছিল, সে তার প্রতিবেশী কর্তৃক বেদখল হয়েছে, একই প্রশ্ন, এখানে নাম শুধু পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর যে প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন থেকে কিন্তু বারবার রিপিট হচ্ছে। তার মানে 42 ধারায় তখন মামলা করা যাবে না বা করে লাভ হবে না যখন দখলও উদ্ধার দরকার। তার মানে এখানে 8 ধারাটা যুক্ত করতে হবে। যখন দখল আছে কিন্তু দখলে ঝামেলা করছে, এখনো বেদখল হয়নি, বেদখলের চেষ্টা করছে, তখন শুধু 42 ধারা চলবে। যখন বেদখল হয়ে গেছে তখন শুধু 42 ধারায় মামলা করলে চলবে না, 8 ধারাও যুক্ত করে দখল ও উদ্ধার চাইতে হবে। কারণ 42 ধারায় শুধু ঘোষণা করে দেয় এটা সম্পত্তি কার, 42 ধারায় দখল ফিরিয়ে দেওয়ার কোনো বিষয় থাকে না। তাই এখানে দখল ফেরত পেতে চাইলে 8 ধারা যুক্ত করতে হবে। যদি 8 ধারা যুক্ত করা না হয় তাহলে মামলা কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। এই কারণে দেখবেন
এই থিমটা মনে থাকলে আপনার এই প্রশ্নটা আসার যেহেতু আমরা সম্ভাবনা দেখছি, বারবার রিপিট হচ্ছে। রহমত আলী 80 বছর বয়সে পুত্র শারাফত, দুই কন্যা আমেনা ও রহিম এবং সিলেট শহরে একটি মাত্র সম্পত্তি অর্থাৎ একটি বাড়ি রেখে মারা যান। হ্যাঁ, 842 ধারা। শারাফত একটি দানপত্র দলিল অনুযায়ী বাড়িটির মালিকানা দাবি করেন। তাহলে শারাফত যে পুত্র, সে দাবি করছে যে এই সম্পত্তি তো আমার পিতা আমাকে দিয়ে গেছে। তার মানে কন্যা দুইজন আছে, তার মানে শারাফতের দুই বোন এবং মাকে কি করতে চাচ্ছে? এখানে দুই বোনকে ও রহিম, দুই আমেনা ও রহিমা, এখানে রহিমা হয়তো বা হবে। তাহলে দুই কন্যা আমেনা ও রহিমা এখানে আকার করে দিব আমরা, রহিমাকে বঞ্চিত করতে চাচ্ছে। আচ্ছা, তার মানে দুই বোনকে বঞ্চিত করতে চাচ্ছে শারাফত, বলছে এই সম্পত্তি তো বাবা আমাকে একাই লিখে দিয়ে গেছে। দুই বোন আপনাকে জানান যে দলিলটি প্রতারণামূলক। তাদের পিতা যখন অসুস্থ অবস্থায় ছিলেন তখন তার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। শারাফতের বোন দ্বয়কে পরামর্শ দেন। এবার শারাফতের বোন চলে আসছে, কান্নাকাটি করছে যে আমার ভাই তো আমাদের সম্পত্তি নিয়ে নিয়েছে, বাড়িটা কি করা যায়? তাহলে 42 ধারায় উক্ত দানপত্র দলিলটি বন্ধের উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবে। সেক্ষেত্রে কি কোর্ট ফি দেওয়া লাগবে না, অল্পতেই হয়ে যাবে। আপনার মক্কেলের প্রতিবেশী আপনার মক্কেলের বাড়ির পূর্বে রাজুকের নিয়ম মাফিক প্রয়োজনীয় জায়গা না ছাড়িয়া প্রাচীর নির্মাণ করে। তাহলে প্রাচীর যতটুকু আসছে ততটুকু ভেঙে ফেলতে হবে। তাহলে 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা করতে হবে। এক্স ওয়াই এর সাথে চুক্তি করেন যে এক্স 12 মাস থিয়েটারে গান করবে। তাহলে থিয়েটারে গান করছে, পরে বললো আমি আর গান করব না। তাহলে 12 মাস আমার কাছে গান না করুক, যেন কোথাও আর 12 মাস গান করতে না পারে। 57 ধারায় নেতিবাচক চুক্তি পালনে বাধ্য করা যাবে। স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগ সৌন্দর্য বর্ধনের জন্য এর বাড়ির সামনে সরকারি রাস্তার পাশে ফুল বাগান করার উদ্যোগ নেয়। তাহলে স্থানীয় সরকার প্রকৌশল একটা সরকারি প্রতিষ্ঠান, আর সরকারের কোনো কাজে নিষেধাজ্ঞার জন্য 56 ধারায় নিষেধাজ্ঞার মামলা করে কিন্তু কি পাওয়া যাবে না, ডিক্রি পাওয়া যাবে না। সরকারের বিরুদ্ধে সার্বভৌম, এখানে 56 ধারায় বলা হচ্ছে যে সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ করা যাবে না। তাহলে সরকার বা বিদেশি সার্বভৌম কাজে, এখানে সরকারি কাজ, সরকার তো সৌন্দর্য বর্ধন করতে পারে, এই কাজে কি করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। তাহলে এখানে সরকারের বিরুদ্ধে মামলা করে নিষেধাজ্ঞার ডিক্রি পাওয়া যাবে না। পার্থক্যমূলক প্রশ্ন। 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য। 8 ও 9 ধারার পার্থক্য আমরা, হ্যাঁ, কোনো প্রতিকার নাই। শিরোনাম: সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার অর্থাৎ রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। 8 ধারার ক্ষেত্রে 9 ধারায় বলা হচ্ছে স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা শুড বাই পার্সন ডিসপোজড অফ ইমুভেবল প্রপার্টি। দুইটাই ইমুভেবল প্রপার্টি, 8-9 দুইটাই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। উদ্দেশ্য হচ্ছে, 8 ধারার উদ্দেশ্য হলো প্রকৃত স্বত্বাধিকারী বা মালিককে অনুসন্ধান করা, অর্থাৎ কে মালিক সেটা খুঁজে বের করা। আর 9 ধারায় কে মালিক সেটা দেখার দরকার নেই, যে দখলে ছিল তাকে দখল ফিরে দিতে হবে, যেন শান্তিপূর্ণ সমাধান হয়। মোকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন। 8 ধারা মতে যদি কোনো ব্যক্তি ভুক্ত কোনো স্থাবর সম্পত্তি দখল হারিয়ে ফেলে তবে সে ব্যক্তি দেওয়ানি কার্যধারার বিধান মোতাবেক তা উদ্ধার করতে পারবে। অর্থাৎ কারণ উদ্ভব হলে দেওয়ানি কার্যবিধি অনুসারে আগাতে হবে। আর 9 ধারার আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোন স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার সত্ত্ব থাক বা না থাক উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। তার মানে কি কারণে কোন মামলা করব, 8 ধারা এর গ্রাউন্ড কি, 9 ধারা গ্রাউন্ড কি? তামাদির মেয়াদ 8 ধারায় 12 বছর, 142 এর বিধান মতে, অর্থাৎ 8, 12, 42 এভাবে বলেছিলাম, 8, 12, 142। এখানে ছোট করে লিখে নেন 8, 12, 142। আর হচ্ছে 3, 6, 9, 3 অনুচ্ছেদ 6 মাস 9 ধারা। কোর্ট ফি 8 ধারায় অ্যাড ভ্যালোরম পুরোটাই দিতে হবে, আর 9 ধারায় অ্যাড ভ্যালোরমের অর্ধেক।
প্রমাণের বিবেচ্য বিষয় ৮ ধারায় সত্ত্ব বা মালিকানা, ৯ ধারায় শুধু দখল বা বেদখল। রায়ের প্রকৃতি ৮ ধারা মোকদ্দমা প্রদত্ত ডিক্রি বা আদেশ পক্ষদ্বয়ের সত্ত্ব ও মালিকানা চূড়ান্তভাবে নির্ধারণ করে, আর ৯ ধারায় শুধুমাত্র দখল নির্ধারণ করে, সাময়িকভাবে তাও আবার। কারণ ৮ ধারায় মামলা করে সেটা কি করা যাবে, ৯ ধারা মামলার ডিক্রি বা আদেশকে বাতিল করে দেওয়া যাবে। আর ৮ ধারার ক্ষেত্রে কিন্তু রেস জুডিকাটা কাজ করে, ৯ ধারায় কাজ করে না, একটু পরে আমরা দেখব। রায়ের বিরুদ্ধে প্রতিকার ৮ ধারায় আপিল করা যায় বা রিভিউ করা যায়, আর ৯ ধারায় আপিল রিভিউ কিছু করা যায় না, রিভিশন করা যায়। রেস জুডিকাটা ৮ ধারার ক্ষেত্রে প্রযোজ্য, ৯ ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৮ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে কারণ এটি একটি বড় মামলা, আর ৯ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এটা কিন্তু আসার সম্ভাবনা আছে এবার, এই পার্থক্যটা। অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। সংজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। আর অপরদিকে যে নিষেধাজ্ঞা মঞ্জুরের মাধ্যমে বিজ্ঞ আদালত এক পক্ষকে অপর পক্ষের কোনো অধিকারে হস্তক্ষেপ করা থেকে চিরস্থায়ীভাবে বিরত থাকার আদেশ প্রদান করে, তাকে স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলে। নিয়ন্ত্রণ। অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু সিপিসির ৩৯ আদেশ দ্বারা নিয়ন্ত্রিত, আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা এসআর একটা ৫৪ ধারা দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ যদি কেউ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে চায়, এছাড়া একটা ৫৪ ধারা অনুসারে মামলা করতে হবে। আর কেউ যদি অস্থায়ী নিষেধাজ্ঞা চায় তাহলে যে কোনো মামলার আন্ডারে জাস্ট সিপিসির অর্ডার ৩৯ অনুসারে একটা পিটিশন দিয়ে দিলেই যে কোনো মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যেতে পারে, যদি সেই সংক্রান্ত পরিস্থিতি বা গ্রাউন্ড থাকে। প্রার্থনাকারী। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনার বাদী বা বিবাদী যে কোনো পক্ষ দাবি করতে পারে, অর্থাৎ বাদীও অস্থায়ী নিষেধাজ্ঞা দাবি করতে পারে, বিবাদীও দাবি করতে পারে, কারণ এটা পিটিশন দিয়ে করতে পারে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেহেতু মামলার মাধ্যমে করতে হয়, আর মামলা তো শুধুমাত্র বাদী করতে পারে, তাই এখানে বাদী শুধু দাবি করবে। প্রার্থনার প্রকৃতি। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা দরখাস্ত আকারে, আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর্জি আকারে। সিদ্ধান্তের প্রকৃতি আদেশের মাধ্যমে দেওয়া হয়, আর চিরস্থায়ী হচ্ছে ডিক্রি বা রায়ের মাধ্যমে। নিষেধাজ্ঞা বাতিলের এখতিয়ার মঞ্জুরকারী আদালত উপযুক্ত কারণ ও অবস্থাধীন রিভিউ এর মাধ্যমে। যে আদালত দিল অস্থায়ী নিষেধাজ্ঞা, সেই আদালতে রিভিউ করা হলে রিভিউ এর মাধ্যমে সেটা বাতিল করা যেতে পারে। আর যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেয় সেটা কিন্তু আপিল আদালত আপিল এখতিয়ার মূলে সেটা বাতিল করতে পারবে, তাছাড়া বাতিলের কোনো বিধান নাই। এই ৬টা পয়েন্ট হলেই ৫ নম্বরের জন্য এনাফ। দলিল বাতিল করণের মামলা, মানে দলিল বাতিল আর দলিল অবৈধ ঘোষণা। তার মানে পার্থক্য, ধারাগত পার্থক্য ৩৯ ধারা আর এটা ৪২ ধারা। কোর্ট ফি মূল্যের অনুপাতে, মানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে ৩৯ ধারায়। আর ঘোষণামূলক ৩০০ টাকা। কোর্ট ফির পরিমাণ জানার জন্য আপনাদেরকে আমি অলরেডি মুসাবিদা অংশে কি দিয়েছি, লিস্টে দিয়েছি, ওখান থেকে পড়ে নেবেন। দলিলের প্রকৃতি। বাতিলযোগ্য দলিল বাতিলের মামলা করা যায়। বাতিলযোগ্য যেগুলা ভয়েডেবল ইনস্ট্রুমেন্ট বা ডকুমেন্ট, ভয়েডেবল ডিড গুলোকেই কিন্তু ভয়েড এর জন্য বা বাতিলের জন্য মামলা করা যায়। আর অবৈধ বা জাল দলিলের ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায়। প্রতিকারের প্রকৃতি। দলিল বাতিলের মোকদ্দমার ডিক্রি অপেক্ষাকৃত বেশি বলবান, অর্থাৎ কোন ডিক্রিটা শক্তিশালী হবে। ৩৯ ধারায় দলিল বাতিলের মামলা করলে সেটা শক্তিশালী, আর ঘোষণামূলক অপেক্ষাকৃত কম ও বলবান। বলবান বলতে কতটা স্ট্রং হবে ডিক্রিটা সেটা বোঝানো হচ্ছে। টিকামূলক প্রশ্ন। সরকারের বিরুদ্ধে খাস দখল উদ্ধারে মামলা করা যায় কিনা। খাস দখল বলতে ৮ ধারায়। ৮ ধারায় মামলা করা যায়, ১ নম্বরের জন্য আসতে পারে। ২১ ধারার তাৎপর্য কি। স্থাবর সম্পত্তি লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যাবে না, তার মানে রেজিস্ট্রেশন করতে হবে বায়না চুক্তি। নিবন্ধিত হলেই অপরিশোধিত বিনিময় মূল্য মোকদ্দমা রুজুর সময় আদালতে জমা না দিলে তা কার্যকর করা যাবে না। ২০০৪ সালের ২৭ নং আইন দ্বারা ২১ ধারাটি সংযুক্ত করা হয়।
এমসিকিউ নোট থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। আর যা 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। এই নিয়ে অনেক এমসিকিউ প্রশ্ন করেছি, এই বিষয়ে আশা করি আপনারা ভালো বুঝেছেন। অর্থাৎ 1/7/2005-এর আগের চুক্তির ক্ষেত্রে মোকদ্দমা রোধের সময় অপরিশোধিত বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই।